ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য নেক্সট পার্ট। ওকে, আমরা নেক্সট পার্টটা শুরু করি। সামির, উঠে বসো। ঘুমিয়ে ঘুমিয়ে কখনো ক্লাস করতে নেই, শুয়ে শুয়ে। সিদ্ধাটা সোজা রাখতে হয়, সিদ্ধাটা সোজা না থাকলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রপারলি কাজ করে না। ওই জন্য শুয়ে শুয়ে কখনো পড়াশোনা করতে নেই, বুঝেছো স্যার সামির? বসেছিলাম ও আচ্ছা। বসেছিলাম শুরু হয়ে গেছে, বসেছিলাম। হ্যাঁ, তোমার ভিডিও দেখে মনে হলো, ভিডিওটা দেখে যে তুমি বিছানায় শুয়ে আছো, শুয়ে শুয়ে ক্লাস করছো। যাই হোক, ঠিক আছে। লেটস স্টার্ট। ওকে, আমরা এতক্ষণ যেটা পড়লাম, আই হোপ ইউ পিপল হ্যাভ আন্ডারস্টুড ইট, যে আই হোপ ইউ পিপল হ্যাভ আন্ডারস্টুড দিস, যে স্ক্রিনিং বাই হাইব্রিডাইজেশন আর স্ক্রিনিং বাই পিসিআর। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যে এই যে প্রোব, ঠিক আছে, হ্যাঁ, আমরা যখন ইউজ করছি, ঠিক আছে, তো হোয়াট কাইন্ড অফ প্রোবস ক্যান উই ইউজ? জাস্ট টেল মি যে আমরা কি কি ধরনের প্রোব ইউজ করতে পারি। এই 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 দিস ইজ জাস্ট আ জেনারেল ডিসকাশন, যেটা ওই অন্য ডিএনএ লাইব্রেরির নোটটায় তোমরা পাবে, যে এমনিতে তো অলিগোনিউক্লিওটাইড প্রোবের কথা বলা হচ্ছে। সো ক্যান বি ইউজ এনি আদার কাইন্ড অফ আ প্রোব? ধরো এইটা আমি তোমাকে একটা কোয়েশ্চেন করছি, যেটা পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসতে পারে, ওপেন টু অল। আমি জানতে চাইছি যে আমার একটা পার্টিকুলার টাইপ অফ সেল আছে, ধরো যে সেলটা ভবিষ্যতে রেটিনা বানাবে, বা রেটিনার থেকে আমি একটা পার্টিকুলার রেটিনাল সেল নিলাম। সেই রেটিনাল গ্যাংলিয়নিক লেয়ারের সেল, রেটিনাল গ্যাংলিয়নিক লেয়ারের সেলে যে যে জিনস গুলো এক্সপ্রেস হয়েছে সেগুলো আমার জিন অফ ইন্টারেস্ট। তাহলে এই জিন অফ ইন্টারেস্ট গুলো আমার একটা টোটাল যে জিনোমিক লাইব্রেরি আছে, তার কোথায় কোথায় আছে সেইটা আমি কি করে বার করবো? লেট মি রিপিট দ্য কোয়েশ্চেন। যে ধরো এখানে উৎসা ভবিষ্যতে রিসার্চ করছে, গিয়ে তোমার রেটিনার গ্যাংলিয়নিক লেয়ারে সেল এক্সপ্রেশন। এবার রেটিনার গ্যাংলিয়নিক লেয়ারের যে সেল এক্সপ্রেশন, তাহলে এই এই যে জিন এক্সপ্রেশন নিয়ে ভবিষ্যতে কাজ করছে উৎসা, রেটিনার গ্যাংলিয়নিক লেয়ারে যে সেল আছে তাতে জিন এক্সপ্রেশন নিয়ে কি কি জিন এক্সপ্রেস হয়, তাহলে তার জন্য ওর ওই জিনগুলোর ক্লোন দরকার। এবার ওই জিনগুলোর ক্লোন ও কি করে একটা জেনোমিক ডিএনএ লাইব্রেরি থেকে বার করবে, কিন্তু ওকে বার করতে হবে ওর রিসার্চের জন্য। তো হাউ শি উইল ফাইন্ড ইট? কে বলবে? আরে একটু চেষ্টা করো। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ, স্যার বলছি ওই মানে যে প্রোটিনটা আমাদের এক্সপ্রেস হচ্ছে রেটিনার গ্যাংলিয়নিক সেল থেকে, তো সেটার যে কোডন মানে যে পার্টিকুলার কোডনটা সেটাকে কোড করছে, বা যে সিকোয়েন্সটা থেকে পাচ্ছি, তো তার কমপ্লিমেন্টারি প্রোব যদি বানাই। কিন্তু তোমার তো প্রথম কথা হচ্ছে যে তুমি জানো না যে কি কি প্রোটিন এক্সপ্রেস হচ্ছে, আর সেটা তো কোনো একটা প্রোটিন এক্সপ্রেস হচ্ছে না। তোমার রেটিনার গ্যাংলিয়নিক সেলে কমসে কম 9 থেকে 10 হাজার প্রোটিন এক্সপ্রেস হচ্ছে এট আ টাইম, তাই তো? আমাদের পুরো যদি বডিতে 30,000 প্রোটিন এক্সপ্রেস হয়, এটা আমি তোমাদের জেনোমিক্স পড়ানোর সময় পড়াবো, অন অ্যান অ্যাভারেজ একটা সেল টাইপে 16 থেকে 18 হাজার টাইপের প্রোটিন জিন এক সময় এক্সপ্রেস হয়। বললে তাহলে স্যার পুরো বডিতে কি করে 30,000 জিন আছে? তার কারণ হচ্ছে যে সব জিন সব সেলে তো এক্সপ্রেস হয় না। তো তুমি যদি সেল টাইপ টু সেল টাইপ দেখতে যাও, মোটামুটি 100-150 দিন প্রত্যেক সেল টাইপে আলাদা এক্সপ্রেশন, এই করে 30,000 সংখ্যাটা পৌঁছাচ্ছে। যাই হোক, রেটিনার গ্যাংলিয়নিক সেলের তাহলে ওই ধরে নিচ্ছি আমি কথায় কথায় 10,000 জিনের এক্সপ্রেশন হচ্ছে, তাহলে তুমি 10,000টা প্রোব বানাবে, সেটাও নয় তুমি বানিয়ে নিলে কেটে কুটে, কিন্তু কোন 10,000টা বানাবে? তুমি তো জানোই না যে কোন 10,000টা এক্সপ্রেস হচ্ছে। মানে আরো তোমাকে আমি একটু রিয়েল রিসার্চে নিয়ে যাচ্ছি, যে একটা নর্মাল মানুষের কোন 10,000টা এক্সপ্রেস হচ্ছে, আর একটা রেটিনোপ্যাথির পেশেন্ট আছে,
সেই পেশেন্টের মধ্যে কি এক্সপ্রেশন হচ্ছে, দুটো এক্সপ্রেশনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি পার্থক্য থাকে তাহলে যে জিনের এক্সপ্রেশন হচ্ছে না বা বেশি হচ্ছে সেই জিনটাই ওই রেটিনোপ্যাথির জন্য রেসপন্সিবল। যার নর্মাল রেটিনা তার মধ্যে জিন এক্সপ্রেশন প্যাটার্ন দেখছি, আর যে রেটিনোপ্যাথির পেশেন্ট তার মধ্যে জিন এক্সপ্রেশন প্যাটার্ন দেখছি, দুটো প্যাটার্নের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটার থেকে কিন্তু আমি বলতে পারছি যে কি জিন রেসপন্সিবল ফর দিস রেটিনোপ্যাথি ডিজিজ। ইজ ইট অর ইজ ইট নট? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তোমার আমাকে এইটুকু জাস্ট বলতে হবে যে হাউ ডু আই, so I don't know which genes are expressed in the retina of a retinopathic patient. So how do I get to know this? প্রোব ডিজাইন করা সম্ভব না, কিন্তু যে mRNA গুলো তৈরি হয়েছে তোমার একটা রেটিনাল গ্যাংলিয়নিক লেয়ারের সেল থেকে, সেই mRNA গুলোকে আইসোলেট করা সম্ভব? হ্যাঁ স্যার। কোনো ব্যাপারই না, কিট দিয়ে আইসোলেট করে নিলাম। নেক্সট হচ্ছে খুব ভালো কথা, কিট দিয়ে আইসোলেট করলে তারপরে সেগুলোকে রেডিও অ্যাক্টিভলি লেবেল করা সম্ভব? হ্যাঁ সম্ভব। তার মানে সে ইউ হ্যাভ 10,000 mRNAs with some radioactive levels, ঠিক আছে? এইবারে এই mRNA গুলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড এবং রেডিও অ্যাক্টিভলি লেবেল। তাহলে একটা ডিএনএ লাইব্রেরির মধ্যে ধরো কথার কথা 80,000 তোমার কলোনি আছে, মানে 80,000টা ডিফারেন্ট ফ্র্যাগমেন্ট আছে। তাহলে তার মধ্যে কোন 10,000টা রেটিনার রিলেটেড জিন এক্সপ্রেশনের জন্য রেসপন্সিবল, সেটা কি ওই mRNA রেডিও অ্যাক্টিভলি লেবেলড mRNAটাকে আমরা প্রোব হিসেবে ইউজ করে ডিটারমাইন করতে পারি? হ্যাঁ স্যার। পারি অবশ্যই, কারণ mRNAটাও সিঙ্গেল স্ট্র্যান্ডেড এবং তার সাথেও কিন্তু যুক্ত রয়েছে একটা রেডিও অ্যাক্টিভ লেভেল। ফলে সেই mRNAটা কিন্তু আমার যে ডিএনএ লাইব্রেরি আছে যেটাকে আমি ট্রিট করেছি এবং সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ কে নাইট্রোসেলুলোজ মেমব্রেনের সাথে ফিউজ করিয়েছি, সেখানে গিয়ে যেখানে ওই জিনগুলো স্পেসিফিক্যালি আছে তার সাথে বাইন্ড করবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তার মাথা বুঝেছো, কেন বাইন্ড করবে? তোমার ডিএনএ লাইব্রেরিতে যে জিন গুলো আছে সেগুলো তো স্প্লিট জিন, এই mRNA ওর সঙ্গে বাইন্ড করবে? তো স্যার এমআরএনএটা তো সিঙ্গেল স্ট্র্যান্ডেড, তাহলে তো ওটা প্রোবের মতো কাজ করছে না? করতে মানে পারে, আমি কিন্তু যখন সিকোয়েন্সটা তো কমপ্লিমেন্টারি হচ্ছে না। কিছুটা রিজিয়ন হয়তো কমপ্লিমেন্টারি হচ্ছে। তোমার জিনটা যেটা তুমি তো, আমি তো জেনোমিক ডিএনএ লাইব্রেরি থেকে নিয়েছি, জেনোমিক ডিএনএ লাইব্রেরি সিকোয়েন্সটা কি এই mRNA এর সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি হবে? ইন্ট্রনস গুলো কোথায় যাবে তাহলে? ও স্প্লাইসিং হবে না? হ্যাঁ, তাহলে দেয়ার ইজ আ চান্স যে বাইন্ড করতেও পারে, কারণ ইভেন ইফ উইথ দ্য প্রেজেন্স অফ ইন্ট্রনস দেয়ার ইজ আ লট অফ হোমোলজি। তুমি আমাকে এই যুক্তিটা দেখাতে পারো তাহলে স্যার ইন্টার্ন থাকলে কি mRNA এর সঙ্গে কোনোই সিমিলারিটি নেই? স্প্লিট জিনটার অবশ্যই আছে, কিন্তু পুরোটা সিমিলার হবে। বোঝাতে পারছি তোমায় উচ্চা? হ্যাঁ স্যার বুঝতে পারলাম, কিন্তু ওই ওই জায়গাটা বুঝতে পারলাম না যে মানে স্প্লিট জিনের সঙ্গে বাইন্ড করছে না, মানে এমআরএনএটা মানে কোন কোন জায়গায় সিমিলারিটি থাকছে, কিছু পার্শিয়াল তুমি একটা সিমিলারিটি থাকছে, জিনিস ওটা কেন ভাবো, থাকছে? ডিএনএটা যেটা আছে, ডিএনএ এর মধ্যে এক্সন আছে। ধরো আমার যে জিনটা আছে তাতে এক্সন 1, ইন্ট্রন 1, এক্সন 2 এইটা আছে। তাহলে mRNA-টা কার কমপ্লিমেন্টারি? এক্সন 1 এবং এক্সন 2 এর। হ্যাঁ দেখো এখনো যদি স্প্লিট জিন কাকে বলে তুমি না জানো তাহলে তো সেটা সমস্যার ব্যাপার, তাহলে তো পাস করবে কিনা এই ব্যাপারে সিওরিটি নেই। ঠিক আছে, তাহলে এক্সন 1, ইন্ট্রন 1, এক্সন 2। তাহলে আমার যখন স্প্লাইসিং হচ্ছে তখন কি হচ্ছে, ইন্ট্রন 1টা বেরিয়ে যাচ্ছে, এক্সন 1 আর এক্সন 2 জয়েন করছে তো হ্যাঁ করে
সেই এক্সন 1 এক্সন 2 মিলে এমআরএনএ তৈরি করছে। ইনিশিয়ালি যে হেটেরোনিউক্লিয়ার আরএনএ বা এইচএন আরএনএ, তাতে এক্সন 1 ইন্ট্রন 1 এক্সন 2 এর সিকোয়েন্স ছিল। স্প্লাইসিং হয়ে ইন্ট্রন 1 টা বেরিয়ে গেল, এবারে এক্সন 1 এক্সন 2 যুক্ত হয়ে এমআরএনএ তৈরি করলো। তাহলে এই যে এমআরএনএটা, দিস ইজ কমপ্লিমেন্টারি টু দ্য সিকোয়েন্স অফ এক্সন 1 এন্ড এক্সন 2, কিন্তু মাঝখানে তো একটা ইন্ট্রন চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। তাহলে কি কমপ্লিমেন্টারি হবে পুরোপুরি? না, কমপ্লিমেন্টারি হবে না, ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্টারি আবার একদমই কি কমপ্লিমেন্টারি হবে না? পুরোপুরি হলো না, কিছুটা কিছুটা হবে, কারণ কি এক্সনের রিজিয়নটা তো থাকবে। এক্স্যাক্টলি কিছুটা হবে, কারণ এক্সনের রিজিয়নটা তো থাকবে। So there is a chance that you will detect your gene of interest, and this is also used. But if you want to do it for the cDNA library, তুমি ধরো ডিফারেন্ট সেল থেকে cDNA নিয়ে একটা লাইব্রেরি বানিয়েছো, তাহলে সেক্ষেত্রে এই থিওরিটা ইউজ করা যাবে? তুমি না ধরো স্যার, টোটাল, ওখানে তো স্প্লাইসিংটা হয়েই যাচ্ছে, মানে এক্স্যাক্টলি শুধু তো টোটাল প্রোটিন কোড তুমি করছে একজন সেরকম। মানুষের চোখ খুবলে নিলে, চোখ খুবলে নিয়ে তারপরে সেটাকে ভালো করে গ্রাইন্ড করলে, ট্রাইয়াজল দিয়ে ট্রিট করলে, ট্রাইজল দিয়ে ট্রিট করার পর পুরো এমআরএনএ পেয়ে গেলে এবং সেটা সিডিএনএ থেকে সিডিএনএ লাইব্রেরি বানাবে। এবার সেই চোখের মধ্যে বিভিন্ন জিনিস আছে, তোমার মাসেলস আছে, সিলিয়ারি মাসেলস আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন রিজিয়ন আছে, কনজাংটিভা, স্ক্লেরা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, লেন্স প্ল্যাকড। তো এই প্রত্যেকটা সেলে তো সব জিন এক্সপ্রেস হচ্ছে না, তাহলে টোটাল দেখা যাচ্ছে তোমার সিডিএনএ লাইব্রেরিতে 25,000 জিন এক্সপ্রেস হচ্ছে, কিন্তু মানে টোটাল চোখের যে সিডিএনএ লাইব্রেরি তাতে 25,000টা ডিফারেন্ট ফ্র্যাগমেন্ট আছে, কিন্তু কোন 10,000টা ফ্র্যাগমেন্ট রেটিনায় আছে সেটা যদি তুমি জানতে চাও, তাহলে ইউ ক্যান ইউজ দিস সিডিএনএ লাইব্রেরি এন্ড ইউ ক্যান ইউজ এমআরএনএ অ্যাজ আ প্রোব। বোঝা যাচ্ছে? পুরো চোখে ডিফারেন্ট সেল টাইপস আছে, টোটাল ইউ আর গেটিং 25,000 CDNAs and you are creating a library, but কোন 10,000টা রয়েছে গিয়ে হচ্ছে তোমার স্পেসিফিক্যালি রেটিনায়, সেটা কিন্তু তুমি এইভাবে ডিটারমাইন করতে পারবে। Again, you are a normal individual and I am a patient of retinopathy. তাহলে দেখা যাবে যে একটা দুটো প্রোটিন এমন আছে যেটা কিন্তু তোমার ক্ষেত্রে এক্সপ্রেস, মানে তোমার ক্ষেত্রে সেগুলো লাইব্রেরিতে হচ্ছে, আমার ক্ষেত্রে হচ্ছে না। এই যে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশনটা, সেখান থেকে কিন্তু আমরা বলতে পারবো যে ওই পার্টিকুলার কলোনিতে যে জিনটা আছে সেটা একটা নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এক্সপ্রেস হয়, কিন্তু একটা রেটিনোপ্যাথি পেশেন্টের ক্ষেত্রে এক্সপ্রেস হয় না। ফার্দার তুমি সেইটা নিয়ে কিন্তু স্টাডি করে তোমার থিসিস পাবলিশ করতে পারবে। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। সো দিস ইজ সামথিং, এইটা কিন্তু আবার একটা নতুন দিক যেটা কিন্তু আমরা স্ক্রিনিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি। তাহলে আমরা অলিগোনিউক্লিওটাইড প্রোব ইউজ করতে পারি, আমরা এমআরএনএ ইউজ করতে পারি অ্যাজ আ প্রোব, এবং আমরা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ which is actually the entire gene sequence বা পার্ট অফ দ্য জিন সিকোয়েন্স, সেটাকে ইউজ করতে পারি অ্যাজ আ প্রোব বাই ডিনেচারিং ইট এন্ড মেকিং ইট সিঙ্গল স্ট্র্যান্ডেড। লেট মি রিপিট দিস, আমরা সিঙ্গল স্ট্র্যান্ডেড অলিগোনিউক্লিওটাইড প্রোব ইউজ করতে পারি, আমরা ইউজ করতে পারি গিয়ে হচ্ছে এমআরএনএ which is radioactively labeled, or we can use the complementary sequence of the entire gene or the part of the gene, মানে সেটা ডাবল স্ট্যান্ডার্ড হবে, রেডিওঅ্যাক্টিভলি লেবেলড হবে, সেটাকে কিন্তু আমরা ডিনেচার করে ইউজ করতে পারবো। স্ক্রিনিং এর যে পোর্শনটা তোমার দেয়া আছে হচ্ছে কি ওই ইয়েতে, সেখানে কিন্তু দেখলে তোমরা এটা পেয়ে যাবে, এইগুলো লেখা আছে যে কোন কোন জিনিসকে প্রোব হিসেবে ইউজ করতে পারো। তাহলে এই অবধি আমাদের গেল গিয়ে হচ্ছে কি না, যেখানে আমি ডিএনএ বেসড মেথড ইউজ করছি, যেখানে আমি ডিএনএ বেসড মেথড ইউজ করছি টু নো যে কোন আমার কলোনিতে জিন অফ ইন্টারেস্টটা আছে। এরপরে আমরা যেটায় চলে আসি সেটা হচ্ছে যখন আমরা প্রোটিন বেসড মেথড ইউজ করছি। এটা খুব সোজা, এতে ঘাবড়ানোর কিচ্ছু নেই। সিমিলার ওয়েতে আমরা কি করব, যে কলোনিটাকে মাস্টার প্লেট থেকে
একটা কোনো নাইট্রোসেলুলোজ ফিল্টার বা একটা কোনো সলিড কোনো ম্যাট্রিক্সে আমি ট্রান্সফার করে নিলাম। কিভাবে না, হোল নাইট ইনকিউবেট করলাম, কলোনি গুলো কিছুটার পার্ট চলে এলো সলিড ম্যাট্রিক্সে। এবার এই সলিড ম্যাট্রিক্সটাকে আমি একটা বাফার দিয়ে ট্রিট করব টু রিমুভ অল দ্য সেল মেমব্রেন ডেব্রিজ অ্যান্ড দ্য ডিএনএ। আমি শুধু প্রোটিনটা রেখে দেব। গট ইট? এতক্ষণ আমি কি করছিলাম, প্রোটিনটাকেও ডিনেচার করে দিচ্ছিলাম, সরিয়ে দিচ্ছিলাম, লিপিডস কে, সেল মেমব্রেনস কে, ডেব্রিজ কে, ডিএনএ রেখে দিচ্ছিলাম। এবার আমি ডিএনএটাকেও সরিয়ে দেবো, দিয়ে প্রোটিন রেখে দেবো। ওইটা আমি ক্লোরোফর্মের সাহায্যে করছিলাম। ক্লোরোফর্মে নেই, এই কাজটা আমি রিপা বাফার, রেডিও ইমিউনো প্রেসিপিটেশন অ্যাসে বাফার। আবার বলছি রিপা বাফার, আমি যখন সলিড ম্যাট্রিক্স, যাতে আমার মাস্টার প্লেটের কলোনি গুলোকে তোলা হয়ে গেছে, সেই সলিড ম্যাট্রিক্সটাকে যখন আমি রিপা বাফার বা রেডিও ইমিউনো প্রেসিপিটেশন অ্যাসে বাফার দিয়ে ট্রিট করব, তখন সেল মেমব্রেন, সেল ডেব্রিজ, ডিএনএ সবকিছু ধুয়ে বেরিয়ে যাবে, শুধু প্রোটিন গুলো থেকে যাবে। তাহলে ধরো একটা প্রোটিন যেটা তোমার জিন অফ ইন্টারেস্ট কোড করছে, তুমি সেই প্রোটিনের এগেনস্টে যদি অ্যান্টিবডি দাও, তাহলে যে জায়গায় সেই অ্যান্টিবডিটা যে বাইন্ড করবে তোমার সলিড ম্যাট্রিক্সে, সেই করসপন্ডিং কলোনিতে তোমার কি আছে না, তোমার জিন অফ ইন্টারেস্টটা আছে। এই প্রিন্সিপালটা যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলো। দেখো, মাস্টার প্লেট থেকে কলোনি, আরেকবার শুনে নাও, ট্রান্সফার করলাম এরকম একটা সলিড ম্যাট্রিক্সে। হ্যাঁ, এর পরে কি হচ্ছে, সব আর কি যে সেলের মধ্যে যা ছিল সেগুলোকে রাপচার করে দিলাম রিপা বাফার দিয়ে। এবারে এইখানে শুধু আমার কি রয়েছে, আমার প্রোটিন অফ ইন্টারেস্টটা রয়েছে। আমি প্রাইমারি অ্যান্টিবডি দিলাম, তাহলে একমাত্র যে কলোনিতে আমার প্রোটিন অফ ইন্টারেস্ট রয়েছে, মানে এই কলোনিটা, সবাই কাজটা দেখতে পাচ্ছ তো? কাজটা এই শুধু এই কলোনিতে আমার প্রাইমারি অ্যান্টিবডি বাইন্ড করলো, শুধু এই কলোনিতে আমার প্রাইমারি অ্যান্টিবডি বাইন্ড করলো। তার মানে এর করসপন্ডিং যেটা এই কলোনিতে আমার জিন অফ ইন্টারেস্ট ছিল। এই কলোনিতে আমার প্রাইমারি অ্যান্টিবডি বাইন্ড করলো, তার মানে এই কলোনিতে আমার জিন অফ ইন্টারেস্ট ছিল। এবার ব্যাপার হচ্ছে, প্রাইমারি অ্যান্টিবডি প্রোব বাইন্ড করলে রেডিও অ্যাক্টিভিটি সে রিলিজ করছে, আমরা ডিটেক্ট করতে পারছিলাম প্রোবটা কোথায় বাইন্ড করছে। কিন্তু প্রাইমারি অ্যান্টিবডি বাইন্ড করলে সে তো আর কোনো রেডিও অ্যাক্টিভিটি দিচ্ছে না, তাহলে আমি বুঝবো কি করে যে প্রাইমারি অ্যান্টিবডিটা কোথায় বাইন্ড করেছে? তাহলে সেই প্রাইমারি অ্যান্টিবডির করসপন্ডিং সেকেন্ডারি অ্যান্টিবডি, আমাকে দিতে হবে, যে সেকেন্ডারি অ্যান্টিবডিটার সঙ্গে কিছু এনজাইম যুক্ত থাকবে। তোমরা স্যান্ডউইচ এলাইজা পড়েছো? এবারই তো পরীক্ষা দিলে, এলাইজা পড়েছো? মেঘাশ্রী আছো? মেঘাশ্রীকে ইন্টারনালে 0 দিতে হবে, ও কোনো ক্লাসেই থাকছে না, আজকেও নেই। ইসমিনা আছো? হ্যাঁ বলো, তাহলে প্রশ্নটার উত্তর দাও। এলাইজা পড়েছো? এলাইজা, উৎসাহ, এলাইজা পড়েছো? স্যার অ্যান্টিবডি কমন টেস্ট করা? হ্যাঁ, তাহলে দু ধরনের অ্যান্টিবডি ইউজ করে, মানে হ্যাঁ, প্রাইমারি অ্যান্টিবডিটা গিয়ে বাইন্ড করলো, এবার ওই প্রাইমারি অ্যান্টিবডির এগেইনস্টে আমি সেকেন্ডারি অ্যান্টিবডি, মানে অ্যান্টিজেনের যে এপিটপ সেটাকে প্রাইমারি অ্যান্টিবডির প্যারাটপ রেকগনাইজ করছে, আবার প্রাইমারি অ্যান্টিবডির যে এপিটপ সেটাকে সেকেন্ডারি অ্যান্টিবডির প্যারাটপ রেকগনাইজ করছে। বললো
সেকেন্ডারি অ্যান্টিবডি বাইন্ড করলো এবং তারপর সেই সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে কিছু এনজাইম যুক্ত থাকে, যেটা হচ্ছে হর্স র্যাডিশ পেরক্সিডেজ। এই সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে কিছু এনজাইম যুক্ত থাকে, যেটা হচ্ছে হর্স র্যাডিশ পেরক্সিডেজ। এই হর্স র্যাডিশ পেরক্সিডেজ এনজাইম কি করতে পারে না, এটা একটা ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে ক্রোমিক প্রোডাক্টে কনভার্ট করে, মানে একটা কালারলেস সাবস্ট্রেটকে একটা কালার্ড প্রোডাক্টে কনভার্ট করে, একটা কালারলেস সাবস্ট্রেটকে একটা কালার্ড প্রোডাক্টে কনভার্ট করে। It converts a chromogenic substrate into a chromic product. ওকে, তাহলে এই যে সেকেন্ডারি অ্যান্টিবডি বাইন্ড করলো, এই সেকেন্ডারি অ্যান্টিবডি বাইন্ড করার পরে হ্যাঁ এবার কি হচ্ছে, এর সঙ্গে কনজুগেটেড, the secondary antibody is conjugated with an enzyme phosphatase peroxidase. Now when I give luminol and H2O2, ঠিক আছে, হাইড্রোজেন পেরক্সাইড, ও কিন্তু একটা, এগুলো তো ক্রোমোজেনিক সাবস্ট্রেট, লুমিনল আর হাইড্রোজেন পেরক্সাইড, ও কিন্তু একটা ক্রোমিক প্রোডাক্ট, একটা রং তৈরি করলো, ও কিন্তু একটা ক্রোমিক প্রোডাক্ট বা একটা রং তৈরি করলো, ঠিক আছে। তো দিস ইজ দ্য কেস, বোঝা যাচ্ছে? তাহলে কোন জায়গায় রংটা তৈরি হলো, যে জায়গায় কলোনি ছিল, যে কলোনিতে কিন্তু তোমার জিন অফ ইন্টারেস্টটা আছে, তবেই তোমার প্রোটিন অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে, তবেই প্রাইমারি অ্যান্টিবডি সেটার সাথে বাইন্ড করছে, তবেই সেকেন্ডারি অ্যান্টিবডি প্রাইমারি অ্যান্টিবডির সাথে বাইন্ড করছে, তবেই সেখানে কিন্তু ফসফেটিস পেরক্সিডেজ এনজাইম কালারটা তৈরি করতে পারছে। তো দিস ইজ আ ওয়ে যেখানে ডিপেন্ডিং আপন দ্য প্রোডাকশন অফ দ্য প্রোটিন you can detect the place of your gene of interest. Clear? কারুর কোনো ডাউট থাকলে বলো। সো আই হোপ যে কারুর কোনো ডাউট নেই, আর তোমরা এই নোটস গুলো দিয়ে গেলে তাহলে ইফ ইউ গো থ্রু দিস নোটস it will be even clear for you. Okay, so let's stop recording, but don't leave the class now.